হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে কি শুনতে পাচ্ছেন ঠিক মতো? ঠিকভাবে শুনতে না পেলে একটু জানান। শুনতে পাচ্ছেন? ইঞ্জিনিয়ার টারজান বড়ুয়া শুনতে পাচ্ছেন? সাইদুল হাসান ফয়সাল শুনতে পাচ্ছেন আমাকে? সাইদুল হাসান ফয়সাল কি শুনতে পাচ্ছেন? আজকে মাত্র 4 জন অনলাইনে আছেন। হ্যালো, ইঞ্জিনিয়ার এম এ বাসা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট দিয়ে জানান। হ্যাঁ, ইঞ্জিনিয়ার টারজান বড়ুয়া শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে শুরু করি। হ্যাঁ, শুরু করব না একটু ওয়েট করব আর যাতে 2-1 জন আসে। আমি একটু ওয়েট করি 2-1 মিনিট। আচ্ছা, আমি শুরু করছি তাহলে। আপনাদের ওই এর আগের ক্লাসে আমি ওই ফুটিং ডিজাইনের 3টা অঙ্ক হ্যান্ড আউটে দিয়েছিলাম। তো একটা অঙ্ক সম্পূর্ণ করতে পারছি, আরেকটা ইন্ডিভিজুয়াল স্কোয়ার ফুটিং ডিজাইনের যে অঙ্কটা, সেটা বোধহয় অর্ধেক করানোর পরে আর বাকি অর্ধেক করানো হয়নি। এটা আপনাদেরকে করে নিতে বলছিলাম। তা আপনাদের কাছ থেকে তো কোনো কোশ্চেন পেলাম না। আপনারা কি করছেন কিনা তাও তো বুঝতেছি না। প্রজেশ বড়ুয়া কি করছেন? প্রজেশ বড়ুয়া একটু জানান যে আপনি করছেন কিনা।
আচ্ছা, তো ওখানে ফুটিং ডিজাইনের একটা ছিল, প্রথম অঙ্কটা ছিল ওয়াল ফুটিং ডিজাইনের, দ্বিতীয় অঙ্কটা ছিল স্কোয়ার ফুটিং ডিজাইনের। সেটারও একটা অংশবিশেষ আজকে আমি একটু দেখাবো। আর আরেকটা অঙ্ক ছিল হচ্ছে যে কম্বাইন্ড ফুটিংয়ের, ওইটা হচ্ছে সিম্পল এরিয়া, এরিয়া কীভাবে বের করতে হয়, অর্থাৎ দুইটা কলামের ফুটিং যদি আমি কম্বাইন করে দেই তাহলে সে কম্বাইন্ড ফুটিংয়ের এরিয়া কত হবে সেটা বের করার একটা ছোট্ট অঙ্ক, সেটা হ্যান্ড আউটে ছিল। কিন্তু আপনাদের যে বইয়ে দেখবেন যে কম্বাইন্ড ফুটিংয়ের একেবারে রড হিসাব করা থেকে শুরু করে টোটাল অঙ্কটাই করা আছে। তো যারা ওয়াল ফুটিং আর ইন্ডিভিজুয়াল স্কোয়ার ফুটিং ডিজাইনের অঙ্ক প্রথম দুইটা অঙ্ক ঠিকঠাক মতো করবেন, তাদের আসলে কম্বাইন্ড ফুটিং ডিজাইনের রডের হিসাব এগুলো না বোঝার কোনো কারণ নাই আর কি। ইম্পর্টেন্ট হলো যে আপনারা ওয়াল ফুটিং আর এই স্কোয়ার ফুটিং ডিজাইনের প্রথম দুইটা অঙ্ক ঠিকঠাক মতো বুঝে বুঝে করবেন, আর যদি না বুঝতে পারেন কোথাও তাহলে কোশ্চেন করবেন, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার আর কি। অ্যান্ড কম্বাইন্ড ফুটিং ডিজাইনের আসলে আপনি এরিয়াটা কত হবে সেইটাই হিসাব করার শুধুমাত্র প্রথম অংশটা আমি হ্যান্ড আউটে দিয়েছিলাম, ঠিক আছে? তো সেইটা সম্পর্কে আজকে একটু বলতে চাচ্ছি, আসলে অনেকে হয়তো বা নাও বুঝতে পারেন। তো ওই ডিজাইন প্রবলেমটা শুরুতেই বেসিক প্রিন্সিপালটা বলা আছে এখানে। আজকে হ্যান্ড আউটে আমি ছোট্ট করে একটু লিখছি যে সেন্ট্রয়েড অফ দ্য ফুটিং এরিয়া মাস্ট কোইনসাইড উইথ দ্য রেজাল্টেন্ট অফ দ্য টু কলাম লোডস। ঠিক আছে, আপনাদের যে অঙ্কটা দেওয়া ছিল সেই অঙ্কটা আমি যদি মুখে মুখে বলি, একটা এক্সটেরিয়ার কলাম, এই যে আমার এই কলমটা যেটা ইন্ডিকেট করতেছি 24 ইঞ্চি গুণ 18 ইঞ্চির একটা এক্সটেরিয়ার কলাম, সে নিজের লোড ফুটিংয়ে ট্রান্সফার করতেছে 170 কিপ, আর লাইভ লোড হচ্ছে 130 কিপ। আর ইন্টেরিয়র কলাম আছে আরেকটা, এটা 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি ইন্টেরিয়র কলাম, সেটা ডেড লোড হচ্ছে 250 কিপ, আর লাইভ লোড হচ্ছে 200 কিপ। ঠিক আছে, কম্বাইন ফুটিং আসলে আমাদের কখন দরকার পড়ে হচ্ছে যে আসলে আমরা যদি ফর এক্সাম্পল এই এক্সটেরিয়র কলামটার জন্য যদি কোনো কারণে আমরা একটা আলাদা ফুটিং দিতে যদি না পারি, অর্থাৎ এটার জন্য যদি একটা স্কোয়ার ফুটিং দিতে চাই তাহলে আমার চারিদিকেই জায়গা লাগবে। যদি কথার কথা আপনাদের যে প্রবলেমটা দেওয়া ছিল, আমি এই জায়গার বাইরে এক্সটেরিয়র কলামের এই কলামটার এই জায়গাটার বাইরে আমি যেতে পারবো না, আমার জায়গা নাই, ঠিক আছে, আমার প্রপার্টি নাই এর বাইরে, ঠিক আছে। তার মানে এর জন্য আমি ইন্ডিভিজুয়াল কলাম ফুটিং দিতে পারবো না, মানে এর জন্য আলাদা একটা ফুটিং দিতে পারবো না। তখন উপায় কি, আরেকটা ফুটিং এই ইন্টেরিয়র ফুটিংয়ের সাথে এটার সাথে এটা মিলায় দুইটা কলামের জন্য একসাথে ফুটিংটা কম্বাইন করে দিব, ঠিক আছে। তার মানে আপনার যদি জায়গা সীমাবদ্ধতা থাকে তাহলে হয়তো বা কম্বাইন ফুটিং ডিজাইনের জন্য আপনাকে দরকার পড়তে পারে, ঠিক আছে। তো এইটার জন্য কম্বাইন ফুটিং ডিজাইনের সময় যে খেয়াল রাখতে হবে, বেসিক প্রিন্সিপালটা হচ্ছে যে আমার যে ফুটিং যে এরিয়াটা আমি হিসাব করব সেটার তো একটা সেন্ট্রয়েড থাকবে, সেটা একটা সেন্টার লাইন থাকবে, আর আমার কলামের উপর যে লোডগুলো আসতেছে সে লোডেরও একটা সেন্ট্রয়েড থাকবে। তো বেসিক প্রিন্সিপালটাই হচ্ছে যে কলামের লোডের সেন্ট্রয়েড আর আমার ফুটিং এরিয়ার সেন্টার যাতে একই জায়গায় হয় বা একই লাইন বরাবর হয়, ঠিক আছে। তাতে কি সুবিধা হবে বা তাতে কি সমস্যা দূর করা যাবে, হ্যাঁ। অর্থাৎ আমি যদি ফুটিংয়ের সেন্ট্রয়েড একদিকে হয়, কলামের লোড আরেক দিকে হয়, তাহলে যে কোনো একদিকে ফুটিংটা টিল্ট করার বা হেলে পড়ার একটা সম্ভাবনা থাকবে। সেই টিল্ট যাতে না করে সে কারণে প্রিন্সিপালটাই হচ্ছে যে সেন্ট্রয়েড অফ দ্য কলাম লোড, এই যে আমাদের এখানে কলাম লোডের সেন্ট্রয়েড হচ্ছে 750 কিপ, জানি না কোথায় এখনও, ঠিক আছে, হ্যাঁ। সেটা যাতে আমার যে ফুটিং এরিয়াটা দিব সেটা সেন্টার লাইন বরাবর হয়, ঠিক আছে। আমরা এটার অঙ্ক করতে গিয়ে ইনফ্যাক্ট এটা বুঝতে পারবো আরও ভালোভাবে। সেজন্য আপনাদের ওই অঙ্কটার মধ্যে কিছু সূত্র, আমি যে হ্যান্ডআউটের মধ্যে দেখবেন কিছু সূত্র দিয়ে দেওয়া আছে, বইয়ের মধ্যে আরও 3টা কেসের 3টা সূত্র দিয়ে দেওয়া আছে, সেই সূত্রগুলি খেয়াল করলে ইজিলি বুঝতে পারার কথা। যদি আপনারা এই জিনিসটা বুঝে থাকেন তাহলে আমার মনে হয় বাকিগুলো বুঝতে পারবেন, ঠিক আছে। আপনাদের যে প্রবলেমটা দেওয়া আছে সেটাতে বলা হচ্ছিল যে এই ফুটিংটা আপনি বসাবেন হচ্ছে যে কম্বাইন্ড ফুটিং, জানি না এটা সাইজ কত বের করতে হবে। সেই ফুটিংটার জন্য অ্যালাউবল বিয়ারিং ক্যাপাসিটি হচ্ছে 6000 PSF, 6000 পাউন্ড পার স্কোয়ার ফিট অ্যালাউবল বিয়ারিং ক্যাপাসিটি মাটির, ঠিক আছে। আর ফুটিংটা বসাতে হবে গ্রেড থেকে 6 ফিট নিচে, ঠিক আছে। তো অ্যালাউবল বিয়ারিং ক্যাপাসিটির
হচ্ছে 6 ফিট নিচে অ্যালাউবল বিয়ারিং ক্যাপাসিটি হচ্ছে 6000 পিএসএফ, কিন্তু আপনি যেহেতু ফুটিংটার বেস বসাবেন হচ্ছে 6 ফিট নিচে নিচে গ্রেড থেকে, তাহলে হ্যাঁ ইফেক্টিভ বিয়ারিং ক্যাপাসিটিটা কিছুটা কমে যাবে। কী কারণে কমে যাবে? কেননা ফুটিংটার বেসের উপরে 6 ফিট লেয়ার আছে, কিছুটা হচ্ছে যে ফুটিংয়ের কংক্রিট আছে, জানি না কত ফিট, ঠিক আছে, যেহেতু ফুটিংটা এখনও ডিজাইন করি নাই, আর কিছুটা হচ্ছে যে আপনার মাটি দিয়ে ব্যাকফিল করছেন যে, ঠিক আছে, ফুটিং বসানোর পরে যে ব্যাকফিল করবেন। তো অ্যাভারেজ এটা হচ্ছে যে আমরা ধরে নিই যে 125 পাউন্ড পার কিউবিক ফিট। তো 6 ফিটের জন্য 6 × 125 পাউন্ড পার কিউবিক ফিট। আর ওই কোশ্চেনের মধ্যে দেখবেন যে মাটির উপরে কিন্তু 100 পিএসএফ একটা সারচার্জ আছে, ঠিক আছে, তাহলে এইটাও বাদ যাবে। তাহলে অ্যালাউবল বিয়ারিং ক্যাপাসিটি থেকে এই জিনিসটা বাদ গেলে আপনার ইফেক্টিভ বিয়ারিং ক্যাপাসিটি থাকতেছে যে 5150 পিএসএফ, ঠিক আছে। তার মানে এইটাই আসলে আপনার ইফেক্টিভ বিয়ারিং ক্যাপাসিটি, তার মানে এটা আলাদাভাবে হিসাব করে নিতে হবে। তো এটা যখন হিসাব করলেন তখন আপনি পেয়ে যাচ্ছেন যে আপনার এরিয়া রিকোয়ার্ড ফর ফুটিং কত হবে। আমি বলে দিছি এক্ষেত্রে আনফ্যাক্টরড সার্ভিস লোড, অর্থাৎ এখানে এই কলামের যে লোড 170 + 130, আর এই কলামের লোড 250 + 200, সব মিলে হচ্ছে 750 কিপ। 750 কিপকে আপনি 1000 দিয়ে মাল্টিপ্লাই করেন, তাহলে পাচ্ছেন হচ্ছে যে 750,000 পাউন্ড। এটাকে আপনি ইফেক্টিভ বিয়ারিং ক্যাপাসিটি দিয়ে আপনি ডিভাইড করলে আপনি পেয়ে যাবেন যে ফুটিংটার এরিয়া কত হবে, ঠিক আছে। এটুকু পর্যন্ত যদি কেউ না বুঝে থাকেন, এটা আনফ্যাক্টরড সার্ভিস লোডের ক্ষেত্রে প্রত্যেক ধরনের ফুটিং ডিজাইনের ক্ষেত্রে এরিয়াটা আমরা যেভাবে বের করি ঠিক সেভাবে এটা বের করা হয়েছে। ঠিক আছে, এখন আপনি দেখেন যে ওই যে বলেছিলাম প্রথমে বেসিক প্রিন্সিপাল হচ্ছে যে রেজাল্টেন্ট অফ দ্য, আপনার কলাম লোডের যে রেজাল্টেন্ট সেটা সেন্ট্রয়েড ফুটিং এরিয়ার সেন্ট্রয়েডের সাথে মিলে যেতে হবে। তা আমরা দেখি যে আমাদের যে রেজাল্টেন্ট লোডটা 750 কিপ, এটা আসলে যে কোনো একটা কলামের সেন্টার থেকে কত দূরে আছে, ঠিক আছে। এটা সিম্পল মোমেন্টের হিসাব, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কলাম কোনো একটা লাইনের রেসপেক্টে যে মোমেন্ট দিবে, রেজাল্টেন্টের মোমেন্ট দিয়ে সেটা ব্যালেন্স করতে হবে। রেজাল্টেন্টও সেই লাইনের রেসপেক্টে একই মোমেন্ট দিবে, অর্থাৎ আমাদের রেজাল্টেন্ট হচ্ছে 750 কিপস, সেটা ধরলাম এই কলামের সেন্টার লাইন থেকে এক্স দূরে আছে, এক্স দূরে কাজ করতেছে, তাহলে এটা যে মোমেন্ট দিবে 750 × x, সেটা আলাদা আলাদাভাবে এই ইন্টেরিয়র কলামের লোড হচ্ছে 450 কিপস, ঠিক আছে, সেটা আছে যে এই কলাম থেকে 18 ফিট দূরে, এই কলামের সেন্টার থেকে 18 ফিট দূরে আছে, তাহলে 450 × 18 প্লাস এই এক্সটেরিয়র কলামের লোড হচ্ছে 300 কিপস, হ্যাঁ, সেটা তো এখানে কোনো মোমেন্ট দিবে না, তাই না, 300 × 0। তো সেখান থেকে আমরা এক্স হিসাব করে পেলাম হচ্ছে 10.8 ফিট, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন 10.8 ফিট, হ্যাঁ, এক্স হচ্ছে 10.8 ফিট। তো খেয়াল করে দেখেন, আমি আগের হ্যান্ড আউটের মধ্যে যে সূত্রটা আছে সেটা হচ্ছে যে আপনাদের রেজাল্টেন্ট লোডের সেন্ট্রয়েডটা যে কোনো একটা এক্সটেরিয়র কলাম থেকে যত দূরে আছে সেটাকে যদি আমি এন দিয়ে প্রকাশ করি, আমাদের এই ক্ষেত্রে এক্স ইকুয়াল টু এন, ঠিক আছে, অলরেডি যেটা হিসাব করে ফেলছি, হ্যাঁ। আর আপনি ফুটিংয়ের আউটসাইড এরিয়া, হ্যাঁ, বাকি যে ডিস্টেন্সটুকু আছে সেটাকে যদি এম দিয়ে প্রকাশ করেন, তাহলে আপনার এই প্রপার্টি লাইন থেকে শুরু করে লোডের সেন্টার পর্যন্ত ডিস্টেন্সটা কত হচ্ছে যে এম প্লাস এন, ঠিক আছে। আমাদের ক্ষেত্রে এম কত, আমাদের ফুটিংয়ের সাইজটা হচ্ছে 24 ইঞ্চি বাই 18 ইঞ্চি, তার মানে 18 ইঞ্চির অর্ধেক কত, 9 ইঞ্চি, মানে 0.75 ফিট, ঠিক আছে। তাহলে ওই যে প্রথমে যে বেসিক প্রিন্সিপালটা বলছি, রেজাল্টেন্ট লোডটা আর ফুটিংয়ের এরিয়া সেন্টারটা একই জায়গায় দিয়ে যেতে হবে যাতে ফুটিংটা কোনো একদিকে হেলে না পড়ে।
যদি দুইটা দুই জায়গায় হয়, অর্থাৎ লোডের সেন্টার একদিক দিয়ে, ফুটিংয়ের সেন্টার আরেক দিক দিয়ে, তাহলে যে কোনো একদিকে হেলে পড়বে, ঠিক আছে? সেটা হতে দেওয়া যাবে না, প্রিন্সিপালটাই হচ্ছে এটা। তার মানে বুঝতে পারছি, আমরা তো লোডের সেন্টার হিসাব করলাম উপরের হিসাব দিয়ে, এই হিসাবটা দিয়ে লোডের সেন্টারটা হিসাব করলাম হচ্ছে যে ফুটিংয়ের আউটসাইডের এস থেকে এটা m+n দূরে আছে, তাহলে বাকি অর্ধেক ওদিকে দিতে হবে, ঠিক আছে? আরও m+n এদিকে দিতে হবে এই পর্যন্ত, ঠিক আছে? তাহলে আমাদের ফুটিংয়ের সাইজটা কত হবে? 2 × m+n, 2 × m+n, সেটাই এক্স্যাক্টলি করা হয়েছে, ঠিক আছে? দ্য লেন্থ অফ দ্য ফুটিং, দেখতে পাচ্ছেন, লেন্থ অফ দ্য ফুটিং ইজ 2 × m+n, সেটা যেটা আসবে, ঠিক আছে? আর আমরা শুরুতেই তো বের করে নিছি যে আমাদের আসলে টোটাল এরিয়া কত দরকার, 145.5। তো আমরা যদি লেন্থ জানি, এই এরিয়াটাকে লেন্থ দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাব যে এটার উইথ কত হওয়া দরকার, ঠিক আছে? খুবই সিম্পল, শুধুমাত্র প্রিন্সিপালটা খেয়াল রাখবে, খেয়াল রাখতে হবে যে রেজাল্টেন্ট অফ দ্য লোড যেদিক দিয়ে যাবে, ফুটিংয়ের এরিয়ার সেন্টারটাও সেদিক দিয়ে ফেলতে হবে। তো সেই প্রয়োজনেই মানে ওভাবেই হিসাব করে এটার ইয়ে করতে হবে। তো এটা হচ্ছে এমন একটা অঙ্ক, পরীক্ষা কিন্তু ইজিলি দেয়া যাবে আর কি। কিন্তু এখানে এই অঙ্কটার মাত্র কন্ডিশনটা খেয়াল রাখতে হবে। কন্ডিশনটা এই অঙ্কের ক্ষেত্রে বলে দেওয়া আছে যে আমাদের কম্বাইন্ড ফুটিং দিতে হবে, কিন্তু কম্বাইন্ড ফুটিংয়ের আউটসাইড এজটা যাতে এক্সটেরিয়ার কলামের ফেসের বাইরে যাতে না যেতে পারে। ধরেন এদিকে আপনার জায়গাই নেই, আপনার নিজের, হ্যাঁ, অর্থাৎ আপনার ধরেন জায়গা সীমাবদ্ধতা আছে, এদিকে আপনার আর জায়গা নেই, ঠিক আছে? এদিকে আপনি ফুটিং দিতে পারবেন না, এদিকে যত ইচ্ছা দিতে পারবেন, ঠিক আছে? তো এটা খেয়াল রাখবেন এই কম্বাইন্ড ফুটিং ডিজাইনের এই অঙ্কটা। কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু কমেন্ট দিয়ে জানান যে এখানে এই জিনিসটা বুঝেননি। আমি আপনাদের কমেন্টগুলো আসলে কয়েকজনের কমেন্ট একটু দেখছি, ঠিক আছে? তো তেমন কোনো কোশ্চেন তো আমি দেখতে পারতেছি না। মানে কি কোশ্চেন কি আপনাদের নাই, এটা বুঝতেছি না আমি। কোশ্চেন কি নাই, নাকি আপনারা আসলে প্রবলেমগুলো শুধু অনলাইনেই দেখতেছেন, নিজেরা করতেছেন না? নিজেরা করতে গেলে কিন্তু কোশ্চেন থাকার কথা। কারো কোনো কোশ্চেন আছে? তো এটা আগের দিনের একটা প্রবলেম। এটা আগের দিনের প্রবলেমটা জাস্ট আমি ধারণা করছি যে আপনারা হয়তো বা কেউ কেউ নাও বুঝতে পারেন, সেজন্য আমি একটু সংক্ষেপে এটা বললাম আর কি। প্রবলেমটা এক্স্যাক্টলি কী সেটা আপনার আগের দিনের আগের হ্যান্ড আউটে আপনারা দেখে একটু আবার বোঝার চেষ্টা করবেন স্টেপ বাই স্টেপ। ওখানে মানে ওখানে আরও বিস্তারিত লেখা আছে, ঠিক আছে? এখন আমি আরেকটা প্রবলেমে যাচ্ছি। আগের দিনের হ্যান্ড আউটটা যাদের সামনে নাই তারা আসলে সমস্যা নাই। আমি জাস্ট ওই আপনার প্রবলেমটা তো নিজের হাতে করতে হবে, হয় অ্যাসাইনমেন্টে তুলতে হবে, আবার আবার নিজেরা করবেন, পরীক্ষার জন্য হলেও করতে হবে। দু একটা জিনিস আমার যেটা মনে হয়েছে আপনারা হয়তো বা নাও বুঝতে পারেন, কেউ কেউ হয়তো বা নাও বুঝতে পারেন, সেগুলো আমি জাস্ট ওই স্কোয়ার ফুটিং ডিজাইন, অর্থাৎ ফুটিং ডিজাইনের 2 নম্বর প্রবলেমটা, স্কোয়ার ফুটিং ডিজাইনের যেই প্রবলেমটা, সেইটার দুই একটা জিনিস আমি একটু বলি, ঠিক আছে? আমার কাছে মনে হয়েছে হয়তো বা অনেকে নাও বুঝতে পারেন, সে কারণে আমি জাস্ট বলতেছি, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল স্কোয়ার ফুটিং ডিজাইন, অর্থাৎ একটা কলমের জন্য একটাই ফুটিং, এটা স্কোয়ার ফুটিং ডিজাইন। অর্থাৎ স্কোয়ার বলতেছি এই কারণে, আমি ফুটিংয়ের এরিয়া যা দরকার সেটাকে আমি একটা স্কোয়ার এরিয়া দিয়ে প্রোভাইড করবো, অর্থাৎ এদিকে সাইড যা হবে এই পাশেও সাইড তাই দিব, ঠিক আছে? আমরা হিসাব করে পাইছি যে আমাদের আসলে 9 ফিট, 9.5 ফিটের মতো দরকার এরিয়া হিসাবে, ঠিক আছে? তাই দুই পাশে 9 ফিট 6 ইঞ্চি দিছি, ঠিক আছে? তো আমরা প্রথমে আমরা চেক করছিলাম, তো আমি ইনফ্যাক্ট ডেসক্রিপশানে হ্যান্ড আউটের মধ্যেও বলছি যে আমরা কিন্তু কলামের ফুটিং ডিজাইনের সময় শিয়ার রিনফোর্সমেন্টের দরকার আছে কিনা, অর্থাৎ শিয়ারের জন্য কোনো শিয়ার ঠেকানোর জন্য কোনো রড দিব কিনা, এটা আমরা চিন্তা করি না, ঠিক আছে? অর্থাৎ শিয়ার রিনফোর্সমেন্ট দেই না। বিমে যেরকম টাইবার দিয়ে শিয়ার রিনফোর্সমেন্ট দেই, ফুটিংয়ে কিন্তু আমাদের কোনো শিয়ার রিনফোর্সমেন্ট নাই। তাহলে ফুটিংয়ে যে শিয়ারের কারণে যে ফেলিউর হতে পারে সেটা ঠেকানোর জন্য আমার উপায় কী?
ঠিক আছে, বা সেটার জন্য ডিজাইনের মেকানিজমটা কি। শুনতে পাচ্ছেন তো সবাই? কেউ শুনতে না পাইলে কিন্তু মানে কমেন্ট দিয়ে জানাবেন যে শুনতে পাচ্ছি না বা কোনো ধরনের সমস্যা হলে, ঠিক আছে। তো শিয়ারের জন্য তাহলে আমাদের ডিজাইনের প্রিন্সিপালটা কি সেটা বলছিলাম, আমি আবারও বলি, সেটা হচ্ছে যে আমাদেরকে যথেষ্ট পরিমাণে কংক্রিটের থিকনেস দিতে হবে, অর্থাৎ ফুটিংয়ের ডেপথ বা ফুটিংয়ের হাইটটা যথেষ্ট পরিমাণে দিতে হবে যাতে কংক্রিট একাই শিয়ার ফেলিউর রেজিস্ট করতে পারে, ঠিক আছে। কংক্রিটের ফুটিংয়ের ক্ষেত্রে কী ধরনের শিয়ার ফেলিউর হইতে পারে? পাঞ্চিং শিয়ার ফেলিউর হইতে পারে, পাঞ্চিং শিয়ার, ঠিক আছে। এটা বইয়ের মধ্যে পাঞ্চিং শিয়ার দেখতে কী ধরনের হয়, আসলে কতটুকু যায়, হ্যাঁ, কলামের উপরের অংশ থেকে ফুটিংয়ের বটম পর্যন্ত যেতে যেতে সে ডি ডিস্টেন্স পর্যন্ত ছড়ায় যায়। একটু একটু লাইনে থাকেন প্লিজ। হ্যাঁ, আচ্ছা, ওই যে যেটা বলতেছিলাম আপনাদের হচ্ছে যে ফুটিং ডিজাইনের সময় হচ্ছে যে ফুটিংয়ের ডেপথটা মানে ফুটিংয়ের হাইটটা আপনাকে যথেষ্ট পরিমাণে দিতে হবে যাতে আপনার শিয়ার ফেলিউর এগেনস্টে, পাঞ্চিং শিয়ারের এগেনস্টে ফুটিংটা সেফ থাকে, ঠিক আছে। তো আমরা সেক্ষেত্রে দেখতেছিলাম যে কলাম ফুটিংয়ের টপ থেকে শুরু করে ফুটিংয়ের বটম পর্যন্ত সেই পাঞ্চিং শিয়ারের ক্র্যাকটা যেতে যেতে কলামের এজ থেকে ডি দূরত্ব পর্যন্ত ছড়ায় পড়ে, ঠিক আছে। এবং ডিজাইন প্রিন্সিপাল বলে যে হ্যাঁ, ডি অর্থাৎ কলামের ফেস থেকে শুরু করে D/2 পর্যন্ত আউটসাইডে একটা পেরিমিটার, একটা ক্রিটিক্যাল জোন ধরে নিতে বলে D/2 দূরত্বে। তার মানে এদিকে D/2 আর এদিকে D/2। তা আমাদের ফুটিংয়ের ডেপথ ছিল হচ্ছে যে ফুটিংয়ের জন্য ইফেক্টিভ ডেপথ ছিল হচ্ছে যে 19 ইঞ্চি, ঠিক আছে, ধরে নিয়েছিলাম ট্রায়ালের জন্য, ঠিক আছে। পরে চেক করে দিয়েছি যে ওইটা ঠিক আছে কিনা। তাহলে এদিকে D/2 আর এদিকে D/2 মিলে তার মানে হচ্ছে দুই দিকে মিলে 19 ইঞ্চি পর্যন্ত বাড়ছে, আর কলামের সাইজটা হচ্ছে 18 ইঞ্চি। তার মানে হচ্ছে যে এখান থেকে এ থেকে বি পর্যন্ত হচ্ছে 37 ইঞ্চি, ঠিক আছে। তাহলে এখানে যে পেরিমিটারটা ভেতরে যে ABCD বলে যে পেরিমিটারটা আছে সেই পেরিমিটারটা হচ্ছে 37 ইঞ্চির একটা স্কোয়ার, 37 ইঞ্চির একটা স্কোয়ার, ঠিক আছে। তো দেখেন এখানে তিনটা জিনিস অনেকে হয়তো বা নাও বুঝতে পারেন, আমি জাস্ট এই তিনটা জিনিস বলতেছি। দ্য শিয়ার ফোর্স অ্যাক্টিং অন পেরিমিটার, দ্য শিয়ার ফোর্স অ্যাক্টিং অন পেরিমিটার ABCD, অর্থাৎ ABCD যে পেরিমিটারটা দেখতে পারতেছি পাঞ্চিং শিয়ারের জন্য ক্রিটিক্যাল পেরিমিটার যেটা ধরে নিয়েছি সেটার মধ্যে কত শিয়ার ফোর্স কাজ করতেছে,
ঠিক আছে? তার জন্য উপরে একটু দেখে নেন যে একেবারে উপরে প্রবলেমটা শুরুই করছি হচ্ছে যে এক জায়গায় আমরা হিসাব করে নিয়েছিলাম যে আপওয়ার্ড প্রেশার কজড বাই ফ্যাক্টরড কলাম লোডস, সেটা হচ্ছে 6.10 কেএসএফ। কলাম লোডের কারণে আপওয়ার্ড প্রেশার যেটা ফুটিংটা ফিল করবে সেটা হচ্ছে 6.10 কেএসএফ। এটা স্ট্রেন্থ ডিজাইনের জন্য আমরা হিসাব করে নিয়েছিলাম। ঠিক আছে, আমি শুধু 3টা লাইনে ফোকাস করতেছি, পুরো অঙ্কটার উপরে না কিন্তু। তাহলে আপনার এই যে এবিসিডি ফেজটার মধ্যে কি শিয়ার ফোর্স কাজ করতেছে সেটা কিভাবে হিসাব করতে পারবো? তাহলে নিচের দিক থেকে আপনার আপওয়ার্ড ফোর্স হচ্ছে 6.10 কিপ প্রতি স্কোয়ার ফিটে। তাহলে আমার পুরো ফুটিংটার এরিয়াটা কত? 9.5 ফিট বাই 9.5 ফিট। তাহলে টোটাল পুরো ফুটিংটা কত ফোর্স আপওয়ার্ড প্রেশার ফিল করতেছে বা আপওয়ার্ড ফোর্স ফিল করতেছে? ঠিক আছে, সেটা কি হবে? 6.10 ইন্টু এই টোটাল ফুটিংটার এরিয়া। তার থেকে যদি আপনি ইনসাইডের এরিয়াটা বাদ দিয়ে দেন, ইনসাইডের এরিয়ার ফোর্সটা বাদ দিয়ে দেন, ইনসাইডের এরিয়া কি পরিমাণ ফোর্স ফিল করবে? সেটা হচ্ছে যে 6.10 কেএসএফ মাল্টিপ্লাইড বাই এবিসিডির এরিয়া, সেটা হচ্ছে 37 ইঞ্চি স্কোয়ার যে এরিয়াটা হবে, তার মানে 12 দিয়ে ডিভাইড করলে ফিটে চলে যাবে। ঠিক আছে, এটা বাদ দিলে তার মানে ওই যে অনেকটা বিমের মতো আর কি, বিমের শিয়ারের মতো এক্স্যাক্টলি। আপনি যদি কোনো একটা সেকশনে শিয়ার জানতে চান তাহলে ওখানে সেকশন কেটে বাকি অংশটা, বিমের বাকি অংশটা বাদ দিয়ে দেখেন যে ওই সেকশনটা কী পরিমাণ ফোর্স আসলে ফিল করতেছে। এখানেও এক্স্যাক্টলি সেইটা, তাই না? আপওয়ার্ড প্রেশার হচ্ছে যে প্রথমে পুরোটার জন্য হিসাব করে মাইনাস করবো ইনসাইডের এরিয়াটার আপওয়ার্ড প্রেশার বিয়োগ করলে, তাহলে আমি বোঝাবো যে এই সেকশনটা যদি ওপেন হয়, এবিসিডি সেকশনটা যদি আমি ওপেন করি তাহলে ওই সেকশনটাতে কী পরিমাণ শিয়ার ফোর্স কাজ করবে, সেটাই হচ্ছে এই হিসাবটা। অনেকে হয়তো বা নাও বুঝতে পারেন, তাই আমি এটা একটু বললাম আর কি। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আরেকটা সেকশনের মধ্যে ওয়ান ওয়ে বিম শিয়ার, অর্থাৎ আপনি যদি ধরে নেন যে হ্যাঁ এখানে ওয়ান ওয়ে মোমেন্ট কাজ করতেছে, তাহলে আপনাকে কি করতে হবে? একটা ক্রিটিক্যাল সেকশন ইএফ নিতে হবে। সেটা কিনা হচ্ছে যে কলামের ফেস থেকে ডি দূরে, কলামের ফেস থেকে ডি দূরে ফুটিংটা এখানে কেটে ফেলতে হবে। অ্যাজ ইফ আপনি ফুটিংটা এখানে কেটে ফেলতেছেন, কেটে ফেলে আপনি দেখতেছেন যে এই সেকশনে কি পরিমাণ শিয়ার আছে। তো এইটাও খুবই সিম্পল, 6.10 আপওয়ার্ড প্রেশার কাজ করতেছে। ঠিক আছে, তো মাল্টিপ্লাইড বাই এরিয়া 2.42 ফিট মাল্টিপ্লাইড বাই 9.5 ফিট, তাহলে আপনি পেয়ে যাবেন যে এই সেকশনটাতে কী পরিমাণ শিয়ার কাজ করতেছে। ঠিক আছে, আরেকটা জায়গায় আমাদের ওই যে রডে হিসাব করার সময় আমাদের আসলে লাগতেছিল হচ্ছে যে এই যে সেকশনটা জিএইচ দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই সেকশনটাতে কি পরিমাণ মোমেন্ট কাজ করতেছে। রডের হিসাব করব আমরা মোমেন্ট দিয়ে। ঠিক আছে, সেটা আমাদের ইকুয়েশন বলতেছে হচ্ছে যে mu ইকুয়াল টু WL স্কয়ার বাই 2। তার মানে এই কলামের এখানের মধ্যে এটা একটা ক্যান্টিলিভারের মতো ঝুলে আছে, অর্থাৎ একটা ক্যান্টিলিভার যেরকম এখানে যদি এখানে সাপোর্ট দিয়ে থাকতো, ঠিক আছে, তাহলে এই সাপোর্টেই তো ম্যাক্সিমাম মোমেন্ট হইতো, তাই না? তার মানে হচ্ছে যে এই সেকশনটার জন্য আমি রডের হিসাব করব, করে এই রডটাই চারিদিকে ছড়ায় দিব এদিকে বোথওয়ে। ঠিক আছে, তার মানে একটা সেকশন কোড বলছে হচ্ছে যে D/2 দূরে একটা সেকশন চুজ করে সেই সেকশনের মধ্যে ধরে নিতে হবে যে হ্যাঁ এখানেই ক্যান্টিলিভারের মতো সাপোর্ট দিয়ে আছে ফুটিংটা, ম্যাক্সিমাম মোমেন্টের জোন এইটা। ঠিক আছে, মোমেন্টের জন্য ক্রিটিক্যাল সেকশন। ঠিক আছে, ধরে নিয়ে এখানে ম্যাক্সিমাম মোমেন্ট কত হতে পারে। এখানে যদি আমি একটা সেকশন এখানে সাপোর্টেড যদি চিন্তা করি তাহলে ধরে নিতে হবে যে এটা বাইরের যে অংশটা এটার উপর ক্যান্টিলিভারের মতো আছে। তো ক্যান্টিলিভারের মোমেন্টের সূত্র হচ্ছে WL স্কয়ার বাই 2। ডাব্লিউ কেন বলতেছি? এটা তো ইউনিফর্ম লোড, অর্থাৎ আপওয়ার্ড বিয়ারিং প্রেশার যেটা সেটা সব জায়গায় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, সে কারণে WL স্কয়ার বাই 2, অর্থাৎ একটা বলতে চাচ্ছি যে একটা ক্যান্টিলিভার বিমের যদি একটা সাপোর্ট থেকে ফ্রি এন্ড পর্যন্ত যদি আপনি ইউনিফর্মলি ভ্যারি লোড দেন, তাহলে সেটা যদি মোমেন্ট হিসাব করতে বলা হয় সেটার মোমেন্টের হিসাব হচ্ছে WL স্কয়ার বাই 2। ঠিক তেমনিভাবে আমাদের ফুটিং ডিজাইনের সময় এই প্রিন্সিপালটা ইউজ করেই এই মোমেন্টটা হিসাব করা হয়েছে। বাকি যে জিনিসগুলো আছে, ঠিক আছে, মোমেন্টের থেকে মোমেন্ট পেলাম, এবার রড কিভাবে হিসাব করব। ঠিক আছে, এটা স্ল্যাব ডিজাইনের সময়, বিম ডিজাইনের সময় আপনারা রড কেউ হাতে কলমে হিসাব করছেন ট্রায়াল দিয়ে, আবার আমি একটা প্রসেস দেখায় দিছি, অথবা বেশিরভাগ ক্ষেত্রে এই ডিজাইনাররা হচ্ছে যে যখন অনেকগুলো
সেকশনের জন্য রড হিসাব করতে হয়, অনেকগুলো ফুটিংয়ের জন্য রড হিসাব করতে হয়, তখন আর ওই যে এই আপনার নিলসনের বইয়ে দেওয়া চার্ট বা ডিজাইন চার্ট ইউজ করা ছাড়া আর কোনো উপায় থাকে না, ঠিক আছে? তো বা ওই যে আপনার ফুটিং ডিজাইনের প্রথম যে দুটো অঙ্ক, ওয়াল ফুটিং ডিজাইন আর কলাম ফুটিং ডিজাইনের মধ্যে ও ধরনের চার্ট ইউজ করে করে কীভাবে রড বের করতে হয়, এটা জাস্ট প্র্যাকটিসের ব্যাপার। অর্থাৎ আপনি নিজে হাতে কলমে করবেন, চার্ট দেখে রডের হিসাবটা মিলাবেন, অর্থাৎ বইয়ে যে রডের হিসাবটা পাইছে সেটা কি আপনার হিসাবের সাথে মিলতেছে কিনা মিলাই দেখবেন। এভাবে করলেই আপনার শেখা হবে, ঠিক আছে? এগুলো আর বিশেষভাবে অন্তত ক্লাস লেকচারে বলার কিছু নেই। ক্লাস লেকচারে এটা আমি আর বিশেষভাবে বলতেছি না। তো ওগুলো আপনারা করে নেবেন, অর্থাৎ ওয়াল ফুটিং ডিজাইন আর কলামের ফুটিং ডিজাইন এবং কম্বাইন্ড ফুটিং ডিজাইনের এরিয়ার হিসাব, ঠিক আছে? এগুলো পরীক্ষার জন্য বিশেষ করে বিশেষভাবে নিজে করে নেবেন। যদি কোনো কোশ্চেন থাকে যে কোনো সময় জিজ্ঞেস করবেন, যে কোনো সময় জিজ্ঞেস করবেন, আমি চেষ্টা করবো আনসার দেওয়ার, ঠিক আছে? যে কোনো গুগল ক্লাসরুম বা ফেসবুকের ইয়ের মধ্যে বলবেন, ঠিক আছে? তো আমি ধারণা করতেছি কারো যেহেতু কোনো কমেন্ট বা কোশ্চেন পাইনি, আমি ধারণা করতেছি যে আপনারা মোটামুটি বুঝছেন এবং সেই বোঝা অনুযায়ী আপনারা অঙ্কগুলো অবশ্যই অবশ্যই হাতে কলমে করবেন। আর আমার অ্যাসাইনমেন্ট তো হচ্ছে হাতে কলমেই করতে হবে। অ্যাসাইনমেন্ট জমা হচ্ছে 12 তারিখের মধ্যে, ফুটিংয়ের এই দুটো অঙ্ক, তারপরে আমরা যে রিটেনিং ওয়ালের যে দুটো অঙ্ক, সেগুলো আপনারা হাতে কলমে করবেন, ঠিক আছে? এখন আমি চলে যাচ্ছি হচ্ছে আগের দিন যে রিটেনিং ওয়াল ডিজাইনের যে অঙ্কটা করাইছিলাম সেখানের মধ্যে, সেটা আমি আসলে যেহেতু বেসিক প্রিন্সিপাল বুঝাতে গিয়ে আসলে অনেক সময় যায়, ঠিক আছে? যেহেতু এগুলো একটু জটিল আর ডিজাইন আসলে এভাবে অনলাইনে বোঝানো আরও জটিল, তো সেক্ষেত্রে আমি একটু সময় নিয়েছিলাম। আমি বাকি অংশ আপনাদের করে নিতে বলছিলাম, ঠিক আছে? আজকে এই অঙ্কটার আমি আসলে ওই গ্র্যাভিটি রিটেনিং ওয়ালেরই একটু কীভাবে স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত কয়েকটা জিনিস আবার রিপিট করতেছি। আমার মনে হয়েছে যে দরকার আছে রিপিট করা। একটু লাইনে থাকেন। আচ্ছা, যে সেদিন যে অঙ্কটা করাইছিলাম আসলে অর্ধেক পর্যন্ত করানো হয়েছিল, বাকি অর্ধেক আসলে আপনাদের করে নিতে বলছিলাম। অনেকে হয়তো বা করে নিচ্ছেন এবং তাদের হয়তো বা কোনো সমস্যাও নাই, ঠিক আছে? কয়েকটা জিনিস একটু বলি আবার, অনেকেই নাই নাই বুঝতে পারেন, ঠিক আছে? সেজন্যই বলা। সেটা হচ্ছে যে সেদিন যে রিটেনিং ওয়ালটা ডিজাইন করছিলাম বা ডিজাইনের প্রবলেমটা করছিলাম, সেটার ক্ষেত্রে আমি বলছিলাম যে রিটেনিং ওয়ালের সাইজ কী হবে, ঠিক আছে? সেটা ডিপেন্ড করা হচ্ছে যে ডিজাইনারের এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে উনি একটা সাইজ ধরে, হ্যাঁ, চেক করে শুধু এই সাইজের আমার যেই পরিমাণ আর্থকে বা যে পরিমাণ মাটিকে আমার রিটেইন করতে হবে, ঠিক আছে, সেই পরিমাণ মাটিকে ধরে রাখার জন্য স্টেবল কিনা, চেকটা এটাই, ঠিক আছে? অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে আমি যদি গ্র্যাভিটি রিটেনিং ওয়ালের কথা বলি, তাহলে আমি এখানে এই বেসটা কত ফিট হাইটের দিব, হ্যাঁ, সেটা কতটুকু কীভাবে হবে সেটা ডিজাইনারের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের ওভারটার্নিং মোমেন্টের হিসাবটা আমি আর এখানে বিশেষভাবে বলতেছি না,
শুধু হচ্ছে যে আমি শুধু ওই প্রবলেমটা আমি আর রিপিট করতেছি না, ঠিক আছে? অর্থাৎ আমি এই পাশে যে পরিমাণ মাটি ধরে রাখতেছি, এ বি থেকে শুরু করে এদিকে যে পরিমাণ মাটি ধরে রাখতেছি, সেটা যে প্রেশারটা দিবে সেটা হচ্ছে যে আমি অ্যাক্টিভ আর্থ প্রেশার, যে লাল কালির যে দাগটা দেখতেছেন সেটা আমরা পি হিসাব করছিলাম 6500 পাউন্ড, ঠিক আছে? আর সেইটা নিচ থেকে কত উপরে এটা লাইন অফ অ্যাকশন সেটা ওয়াই দিয়ে হিসাব করছিলাম। সেখান থেকে আমরা ওভারটার্নিং মোমেন্ট পি ইন্টু ওয়াই হিসাব করছিলাম। ওয়াই হিসাব করার হ্যাঁ যে ইয়ার সূত্রটা আছে সেই সূত্রটা কাজে লাগায়, তো সেটা আপনাদের বইয়ে বা হ্যান্ড আউটের মধ্যে আছে। আর রেজিস্টিং মোমেন্টটা কী ছিল? রেজিস্টিং মোমেন্টটা বলছিলাম যে এই যে ফুটিংটা ডিজাইনার তার নিজের অনুমানের উপর ভিত্তি করে বা এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে ফুটিংটার যে সাইজ দিছে, এই টোটাল সাইজটাকে সে 5টা অংশে ভাগ করে নিছে। একটা হচ্ছে যে নিচের রেক্টেঙ্গুলার অংশটা, অ্যাক্রস দ্য পেজ হচ্ছে 1 ফিট, রেক্টেঙ্গুলার অংশটা এটাকে W1 নাম দিছে, এখানে যে রেক্টেঙ্গুলার অংশটা সেটাকে W2 নাম দিছে, এখানে যে ট্রায়াঙ্গুলার ওয়েস্টটা আছে সেটাকে W3 নাম দিছে, এই ফুটিংটার উপরে এখানে যে মাটির ব্লকটা আছে সেটাকে নাম দিছে হচ্ছে W4, আর এই পাশে ছোট্ট স্ট্রিপ, মাটির স্ট্রিপ, সেটাকে W5 নাম দিছে, ঠিক আছে? হ্যাঁ, তো প্রথমত হচ্ছে যে ডিজাইনার চেক করে নিছে উনি যে সাইজটা দিছে, হ্যাঁ, সেইটার এগেনস্টে ফুটিংটা কি ওভারটার্নিংয়ের এগেনস্টে স্টেবল কিনা, অর্থাৎ মাটির ধাক্কায় যে লাল দাগ দেওয়া আছে এইখান থেকে মাটির ধাক্কায় ফুটিংটা এটাকে কেন্দ্র করে ওভারটপ করতে চাইবে, মানে এদিকে পড়ে যেতে চাইবে, তার এগেনস্টে ধরে রাখবে হচ্ছে যে ফুটিংয়ের ওজনটা। অর্থাৎ ওভারটপিংয়ের জন্য, ওভারটার্নিংয়ের জন্য যে মোমেন্টটা, সেই মোমেন্টের এগেনস্টে রেজিস্টিং মোমেন্ট হচ্ছে যে এদিকে যে লোড, গ্র্যাভিটেশনাল যে লোড কাজ করতেছে তার অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ওভারটার্নিং মোমেন্টের জন্য ক্লকওয়াইজ রেজিস্টিং মোমেন্ট কাজ করবে। তাহলে রেজিস্টিং মোমেন্ট আমরা হিসাব করব কিভাবে? রেজিস্টিং মোমেন্ট হিসাব করবো হচ্ছে যে আলাদা আলাদাভাবে প্রতিটা ব্লক, W1 ব্লকটা এই ফ্রন্টেজের রেসপেক্টে যে মোমেন্টটা দিবে সেইটা, প্লাস W2 ব্লকটা এই ফ্রন্টেজের রেসপেক্টে যে মোমেন্টটা দিবে, প্লাস W3 যে ফ্রন্টেজের রেসপেক্টে যে মোমেন্টটা দিবে, প্লাস W4 প্লাস W5। এটা বইয়ের অঙ্কে চার্ট করে দিয়ে দেওয়া আছে, চার্ট করে টোটাল ওয়েট কত, এই টোটাল ওয়েটগুলো আলাদা আলাদাভাবে যে মোমেন্ট দিবে সেই সামেশন মোমেন্ট কত, সামেশন অফ সেই মোমেন্টটা হচ্ছে, রেজিস্টিং মোমেন্টটা হচ্ছে 99,770 ফিট পাউন্ড, ঠিক আছে? হ্যাঁ, তো সেখান থেকে রেজিস্টিং মোমেন্ট আর ওভারটার্নিং মোমেন্টের রেশিও করলে আমি পেয়ে যাচ্ছি যে আসলে এই মোমেন্টের জন্য এটা স্টেবল কিনা, এই স্টেবিলিটি ফ্যাক্টর বা সেফটি ফ্যাক্টর হচ্ছে 2.66, ঠিক আছে? এখন এরপরে যে অংশটা আপনারা হয়তো বা বুঝতে পারেন নাই বলে আমার হয়েছে, সেটা হচ্ছে যে দ্য ডিস্টেন্স অফ দ্য নিউট্রাল রেজাল্টেন্ট ফ্রম দ্য ফ্রন্ট এজ, অর্থাৎ ওভারটার্নিং মোমেন্ট এবং রেজিস্টিং মোমেন্ট দুইটার মধ্যে যেহেতু ফ্যাক্টর অফ সেফটি 2.66 পাওয়া গেল, তার মানে বুঝতে হবে যে আমার রেজিস্টিং যে মোমেন্ট বা রেজিস্টিং যে লোডটা সেটাই আসলে কন্ট্রোল করতেছে, আমি একটা চিত্র দেখাই, অর্থাৎ একটু লাইনে থাকেন। দ্য ডিস্টেন্স অফ দ্য নিউট্রাল রেজাল্টেন্ট ফ্রম দ্য ফ্রন্টেজ, ফ্রন্টেজ বলতে বোঝাচ্ছে যে এই যে ফ্রন্টেজ, এই কর্নারটা, ঠিক আছে?
অর্থাৎ রেজিস্টিং যে লোডটা, সেই লোডটা এই যে 5 ধরনের রেজিস্টিং লোড আছে, W1, W2, W3, W4 অ্যান্ড W3 এর পাশে। ঠিক আছে, এদের তো একটা রেজাল্টেন্ট রেজিস্টিং লোড আছে, অর্থাৎ ওভারটার্নিং মোমেন্টের এগেনস্টে রেজিস্টিং মোমেন্টের যেহেতু কন্ট্রোল করতেছে, হ্যাঁ, একটা ফ্যাক্টর অফ সেফটি 2.66 দিয়ে, তাহলে এদের যে রেজাল্টেন্ট রেজিস্টিং যে রেজাল্টেন্ট নেট যেটা থাকতেছে, হ্যাঁ, সেটাকে যদি আমি আর নাম দিই, ঠিক আছে, সেটাকে যদি আর নাম দিই, সেটা হচ্ছে যে এখানে এই যে এখানে আপনি যে ইয়েটা দেখতেছেন, হেলানো লাইনটা দেখতেছেন, ঠিক আছে, সেটা হচ্ছে আর, সেটার ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে আর ভি। ঠিক আছে, এটা হচ্ছে ওভারটার্নিং এগেনস্টে আপনাকে রেজিস্ট করতেছে। তো এই ধরনের এই রেজিস্টিং লোডের 3টা কেস আছে। আমি একটু মোবাইলের স্ক্রিনে বইয়ের আপনাদের 15th এডিশনের বইয়ে 499 পেজ আছে, সেটা আমি হ্যান্ড আউটের মধ্যেই দিয়ে দিছি। ঠিক আছে, 3টা কেসের মধ্যে আমাদের এই অঙ্কটা 3 নাম্বার কেসে পড়ছে, অর্থাৎ আমরা ঠিক আছে, আমাদের ফুটিংয়ের বেসটা হচ্ছে এখান থেকে শুরু করে ফ্রন্ট টেস পর্যন্ত হচ্ছে 3 ফিট, সরি 10 ফিট, 10 ফিট, 10 ফিটকে আপনি 3 ভাগ করেন, তাহলে এক ভাগে কত পড়তেছে? 3.33 ফিট। হ্যাঁ, ঠিক আছে, ফ্রন্ট টেস থেকে 3.33 ফিট, আরও 3.33 ফিট, আরও 3.33 ফিট, এভাবে করে আপনার টোটাল 10 ফিট হচ্ছে। তা আমাদের যে রেজিস্টিং মোমেন্টের যে রেজাল্টেন্ট লোড, যে রেজাল্টেন্ট লোডের কারণে রেজিস্টিং মোমেন্টটা হচ্ছে, সেটার আসলে লোকেশনটা কোথায় সেটা আমরা বের করে দেখতেছি। ঠিক আছে, সেটা লোকেশনটা কোথায় সেটা বের করে দেখতেছি। সেটা কি? সেটা হচ্ছে যে আপনার রেজিস্টিং মোমেন্ট 99,770 অর্থাৎ এম আর মাইনাস ওভারটার্নিং মোমেন্ট অর্থাৎ নেট আপনার যে জিনিসটা কন্ট্রোল করতেছে, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের রেজাল্টেন্ট লোড ডাব্লিউ। ঠিক আছে, তার মানে অ্যাজ ইভ হচ্ছে ডাব্লিউ ইন্টু এ, রেজাল্টেন্ট লোড এর ভার্টিক্যাল কম্পোনেন্ট ইন্টু এ ফ্রন্ট এজের রেসপেক্টে ইজ ইকুয়াল টু হচ্ছে নেট কন্ট্রোলিং মোমেন্ট, যে মোমেন্টটা কন্ট্রোল করতেছে। ঠিক আছে, সেখান থেকে আপনি হিসাব করে পাচ্ছেন হচ্ছে 3.21 ফিট। ঠিক আছে, তো ওই যে বলছিলাম যে ফ্রন্ট টেস থেকে টোটাল ফুটিংয়ের যে আপনার উইথ, ঠিক আছে, সেটা হচ্ছে 10 ফিট, তার প্রথম 3 ভাগের 1 ভাগ কত? 3.33 ফিট। তার মানে আমাদের যে রেজাল্টেন্টটা আসলে প্রথম 3 ভাগের 1 ভাগের মধ্যেই পড়ছে। বইয়ে 3টা কন্ডিশন দেওয়া আছে, 3টা কন্ডিশন অনুযায়ী যদি দেখা যায় যে আমাদের রেজাল্টেন্ট লোডটা প্রথম ফুটিংয়ের বেইজের উইথের প্রথম 3 ভাগের 1 ভাগের ভেতরে পড়ে, সেক্ষেত্রে আমাদের প্রেশার, বিয়ারিং প্রেশার হিসাব করার বা বিয়ারিং প্রেশারের ডিস্ট্রিবিউশনটা হয় হচ্ছে এরকম। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ফুটিংয়ের বেইজেরও একটু ভেতরে ঢোকানো, অর্থাৎ আপনি যে এটা পাইছেন 3A পরিমাণ হচ্ছে যে এটা প্রেশার গ্রেডিয়েন্টের এরিয়া থেকে, তার মানে একটা অংশে আসলে কোনো প্রেশার থাকে না, বিয়ারিং প্রেশার। ঠিক আছে, ফুটিংয়ের বেজে শুরুই হয় হচ্ছে ফ্রন্ট এজ থেকে 3A দূর থেকে এটা 0 শুরু হয়, ম্যাক্সিমামটা হয় হচ্ছে ফ্রন্ট এজে। ঠিক আছে, যেহেতু এটা ওভারটার্নিংয়ের এগেনস্টে কন্ট্রোলিং মোমেন্ট। ঠিক আছে, সেখান থেকে আপনি কিউ এ হিসাব করার সূত্র আছে, সেটা হচ্ছে যে 2 ইন্টু আর ভি ডিভাইডেড বাই 3A। আর ভি কী জিনিস অলরেডি আপনারা এখন বুঝে যাওয়ার কথা। ঠিক আছে, 3Aটা হিসাব করছেন। ঠিক আছে, সেখান থেকে আপনি হিসাব করে নিচ্ছেন যে আসলে আপনার Q1টা কত, যেটা আসলে আমাদের লাগবে পরবর্তীতে। হ্যাঁ, তো এই হিসাবটা ইজ ভ্যালিড, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এটা ভ্যালিড হবে তখনই যখন আপনার ওই যে আপনাদের প্রবলেমের ক্ষেত্রে যে সারচার্জটা দেওয়া ছিল, ঠিক আছে, সেটা যদি এদিকে থাকে, এই পাশে থাকে, এ পয়েন্ট থেকে রাইট সাইডে থাকে, অর্থাৎ এটা এই যে আপনার গ্র্যাভিটি রিটেনিং ওয়ালের উপর অংশে যদি না চলে আসে, তখনই এই ক্যালকুলেশনটা ভ্যালিড হবে। ঠিক আছে, আর ওভারটার্নিং বা স্লাইডিংয়ের জন্য এই অংশ এই ক্যালকুলেশনটাই আসলে নিতে হয়। আরেকটা যেটা ক্যালকুলেশন আমরা পরবর্তী পেজে দেখব বা পরবর্তী অংশে দেখব, সেটা কিন্তু কন্ট্রোল করে না। ঠিক আছে, তারপরেও সেটা আমরা হিসাবে সুবিধার্থে দেখে নিচ্ছি। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলেন।
একটু সময় দিচ্ছি এ পর্যন্ত, যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কাইন্ডলি একটু বলবেন। এরপরে অঙ্কটার পরবর্তী অংশে আসতেছি। এইটা আপনাদের আসলে ঠিক পরীক্ষার জন্য আমি বলবো না, ভবিষ্যতে যদি কোনো ডিজাইনের প্রবলেম করতে যান, ঠিক আছে, তাহলে এই ধরনের খুঁটিনাটি বহু জিনিস দেখতে হবে। বিশেষ করে রিটেনিং স্ট্রাকচারে খুঁটিনাটি আরও অনেক জিনিস দেখতে হয়, যেগুলো আমি আসলে বলি না, সেগুলো বই পড়লেই আপনারা জানতে পারবেন। শুধু একটা উদাহরণ দিই, ফর এক্সাম্পল, যদি আপনার এখানে যে মাটিটা আছে সেই মাটিটা যদি বৃষ্টির কারণে অথবা এই পাশে নদীর পানির কারণে পুরোটা স্যাচুরেটেড হয়ে যায়, তাহলে পোর ওয়াটার প্রেশার এক্সট্রা প্রেশার হিসেবে নিতে হবে। সেটার এগেনস্টে আপনার আবার ডিজাইনটা চেক করতে হবে। তার মানে সব ধরনের সম্ভাব্য কন্ডিশন বিবেচনা করে ডিজাইনটাকে কয়েকটা ধাপে চেক করার পরে ডিজাইনার ঠিক করে যে তার রিটেনিং স্ট্রাকচারের সাইজটাও নিই, এরকম দিলে সেফ হবে। তার মানে অনেক ধরনের স্ট্যাবিলিটি চেক হইতে পারে। তাই কিন্তু আন্ডার গ্রাজুয়েট লেভেলে অত ধরনের ডিটেলসে যাচ্ছি না, কিন্তু বেসিক যে জিনিসগুলো দরকার সেগুলোই আমি শুধুমাত্র বলতেছি, ঠিক আছে। এখন একটু আগে আমরা যে হিসাবটা, একটু আগ পর্যন্ত যে হিসাবটা দেখছিলাম, তাতে আমাদের ছিল যে সারচার্জটা, অর্থাৎ মাটির উপরে যে সারচার্জ লোডটা, সেটা এ পয়েন্ট, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কলমের দেখতে পাচ্ছেন, এ পয়েন্ট তার রাইট সাইড পর্যন্ত আছে। কিন্তু কোনো কারণে যদি ধরেন কথার কথা আপনি যদি বলেন যে না, সারচার্জটা এদিকে একেবারে এই পর্যন্ত থাকবে, সারচার্জ এ পয়েন্টের থেকেও ভিতরে ঢুকে বি পয়েন্ট পর্যন্ত থাকবে, যদি এরকম হয় তাহলে কি হবে, আপনি যে ডাব্লিউটা হিসাব করছিলেন একটু আগে, সেই ডাব্লিউর সাথে সারচার্জের লোডটাও হিসাব করে নিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, অর্থাৎ সারচার্জটা এ থেকে বি পর্যন্ত 7.75 ফিট ভেতরে ঢুকছে, তাহলে 400 পিএসএফ, তাহলে সারচার্জের লোডটা কত হবে সেটাও আপনি হিসাব করে নেবেন, নিয়ে 22,990। তো সেক্ষেত্রে নাও রেজিস্টিং মোমেন্ট কী হবে, আগে তো রেজিস্টিং মোমেন্ট ছিল আগের হিসাবে 99,770, তার সাথে এক্সট্রা সারচার্জের লোড আপনার অ্যাড হয়েছে 3,100 পাউন্ড পার ফিট। সেটা এইটার থেকে সারচার্জের লোডের যে এই ফ্রন্টেজের রেসপেক্টে যে মোমেন্টের যে আর্মটা হবে সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দিয়ে আপনি নতুন রেজিস্টিং মোমেন্ট পাবেন 1,18,770 ফিট পাউন্ড, ঠিক আছে। এখন যদি আপনি ওই আগের মতো করে হিসাব করেন তাহলে কি হবে, তাহলে রেজিস্টিং মোমেন্ট আগের তুলনায় বেড়ে যাচ্ছে, মাইনাস ওভারটার্নিং মোমেন্ট, রেজিস্টিং মোমেন্ট আগের তুলনায় বেড়ে যাচ্ছে, যেহেতু সারচার্জের লোডটাও এখন ডাউনার লোড দিয়ে রেজিস্ট করতেছে ওভারটার্নিংয়ের এগেনস্টে, মাইনাস হচ্ছে যে ওভারটার্নিং মোমেন্ট ডিভাইডেড বাই 22,490। যদি আমি ঠিক একেবারে ইকুইলিব্রিয়ামের কথা বলি, তাহলে রেজিস্টিং ওভারটার্নিং এগেনস্টে রেজিস্টিং লোড ইন্টু ফ্রন্টেজের থেকে তার দূরত্ব ইকুয়াল টু আমার নেট রেজিস্টিং মোমেন্ট। এখান থেকে আমি এ পাচ্ছি হচ্ছে 3.61 ফিট। এখন আমি আপনাদেরকে যেটা বলি 3.61 ফিট, তার মানে হচ্ছে যে আমার এই নেট রেজাল্টেন্ট লোড, রেজিস্টিং মোমেন্টের যে নেট রেজাল্টেন্ট লোড, সেটা হচ্ছে ফ্রন্টেজ থেকে তার ভার্টিক্যাল কম্পোনেন্ট, ফ্রন্টেজ থেকে 3.61 ফিট এদিকে কাজ করতেছে, ভেতরে কাজ করতেছে। তার মানে এটা ওই 10 ফিটের প্রথম 3 ভাগের 1 ভাগের মধ্যে আর নাই, মধ্য 3 ভাগের 1 ভাগের মধ্যে চলে আসছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম প্রেশার হিসাব করার সূত্রটা কি সেটা বইয়ে বলে দেওয়া আছে, সেই কেসটা বলে দেওয়া আছে। আমি এখানে আসলে দেখাতে পারবো কিনা জানি না, তারপরে একটু চেষ্টা করি। ঠিক আছে, আপনারা দেখেন মাঝখানে এই যে শেষের এই উপরে যে লোড কেসটা, আমাদের ক্ষেত্রে হচ্ছে যে এখন যেটা বললাম সেটা হচ্ছে এই কেসটা, এই যে উপরের যে কেসটা, রেজাল্টেন্ট ইন মিডল থার্ড, ঠিক আছে। তো সেটা যদি হয় তাহলে আমাদের ম্যাক্সিমাম বিয়ারিং প্রেশার হিসাব করার সূত্রটা কি, সেটা হচ্ছে যে এটা সূত্রের কাজ। হ্যাঁ, যদি কেউ বলেন যে আমি সূত্রটা বুঝতে চাই, তাহলে হিসাব করলে জাস্ট ম্যাথমেটিক্স করলেই আপনারা এটা বুঝতে পারবেন। তো এখানে একটা কমেন্ট আছে, হাউএভার দ্য সিচুয়েশন মোস্ট কন্ডিউসিভ টু স্লাইডিং ওকার্স ফর দ্য ফার্স্ট কেস
অর্থাৎ আমাদের যে প্রথম কেস, অর্থাৎ যেখানে সারচার্জ এ পয়েন্টের বেশি ভেতরের দিকে আসে নাই, সেটাই আসলে স্লাইডিংয়ের জন্য মোস্ট কন্ডিউসিভ বা মোস্ট ভালনারেবল। তাহলে আমাদের দুই ধরনের স্টাবিলিটি চেক, একটা হচ্ছে যে আমি ওভারটার্নিংয়ের এগেনস্টে স্টাবল কিনা চেক করব, আর স্লাইডিংয়ের জন্য ভালনারেবল কিনা সেটাও চেক করতে হবে। তো এখন এখানে কমেন্টটা হচ্ছে যে সারচার্জ এ পয়েন্ট থেকে ভেতরের দিকে গেলে সেটা স্লাইডিংয়ের জন্য আর ভালনারেবল না, বরং এটা স্লাইডিং প্রতিরোধ করার জন্য আরও বেশি কাজ করবে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু প্রথম কেসটা হচ্ছে স্লাইডিংয়ের জন্য ভালনারেবল। তো অর্থাৎ প্রথম কেসটাই আসলে ডিজাইনাররা চেক করে দেখে। তো প্রথম কেসের জন্য আপনি দেখেন এখানের মধ্যে লেখা আছে দ্য রেজিস্টিং ফ্রিকশন ইকুয়াল টু প্রথম কেস, অর্থাৎ সারচার্জ কিন্তু ওই ফুটিংয়ের ওই রিটেনিং স্ট্রাকচারের উপরে আসে না। সেক্ষেত্রে আমাদের লোড কত ছিল? 19,390। আর আমাদের ফ্যাক্টর প্রবলেমের মধ্যে বলে দেওয়া ছিল ফ্রিকশনাল ফ্যাক্টর হচ্ছে 0.5। তো সেখান থেকে আমি রেজিস্টিং ফ্রিকশন পাচ্ছি হচ্ছে 9695। তার মানে প্যাসিভ আর্ট প্রেশার, সরি অ্যাক্টিভ আর্ট প্রেশার যদি চিন্তা করি, অ্যাক্টিভ আর্ট প্রেশার একে চাইবে যে এই প্লেন দিয়ে স্লাইড করে ওদিকে নিয়ে যেতে, লেফট সাইডের দিকে নিয়ে যেতে। তার এগেনস্টে আমার ফ্রিকশনাল ফ্যাক্টর 0.5 ইন্টু লোড দিয়ে যে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স এই দিকে দিবে লোড, রাইট সাইডের দিকে। আর কে রাইট সাইডের দিকে রেজিস্ট্যান্স আছে? প্যাসিভ আর্ট প্রেশার, ঠিক আছে? আপনাদের যদি খেয়াল থেকে থাকে থিওরি বোঝানোর সময় আমি বলেছিলাম যে প্যাসিভ আর্ট প্রেশারও রাইট সাইডের দিকে একটা রেজিস্ট্যান্স দিবে। তো প্যাসিভ আর্ট প্রেশারটা কত? এটা আপনারা যারা ম্যাথমেটিক্যাল প্রবলেমটা অলরেডি হাতে কলমে করছেন তারা প্যাসিভ আর্ট প্রেশারটা হিসাব করছেন হাফ ইন্টু WH স্কোয়ার ইন্টু KPH। এখানে একটু বলে রাখার দরকার যে এইচ কিন্তু 2 ফিট এখানে, এইচ কিন্তু 2 ফিট। এটার কারণে কমেন্টটাও বইয়ের মধ্যে দেওয়া আছে। কমেন্টটা দেখলে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে ডাব্লিউ তো বুঝতেই পারছেন, এটা যে মাটির ইউনিট ওয়েট, এইচটা 2 ফিট। কেন এটা বইয়ের মধ্যে ইয়ের মধ্যে কমেন্ট আকারে দিয়ে দেওয়া আছে সেটা দেখবেন। আর প্যাসিভ আর্ট প্রেশারের জন্য কোএফিসিয়েন্ট আমাদের প্রবলেমের মধ্যেই বলে দেওয়া ছিল 3। তো সেখান থেকে প্যাসিভ আর্ট প্রেশারের কারণে আপনি যে স্লাইডিং রেজিস্ট্যান্স পাবেন সেটা হচ্ছে হিসাব করে পেয়ে যাবেন যে 720, ঠিক আছে? 720 যদি হয় তাহলে আপনি খেয়াল করে দেখেন আপনার অ্যাক্টিভ আর্ট প্রেশার হচ্ছে যে অ্যাক্টিভ আর্ট প্রেশার কারণে আপনি যে রিটেনিং স্ট্রাকচারটা লেফট সাইডের দিকে যে ফোর্স ফিল করবে সেটা হচ্ছে 6500। আর এর উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আপনার ওই স্লাইডিং ফ্রিকশনের কারণে রাইট সাইডের দিকে যে 9695 প্লাস প্যাসিভ আর্ট প্রেশারের জন্য যে এক্সট্রা 720 পাবেন সেটা। তাহলে এখানে আপনি স্ট্যাবিলিটি পাচ্ছেন, সেফটি ফ্যাক্টর কত পাচ্ছেন? এটা ডিভাইড করলেই পেয়ে যাচ্ছেন 1.6, যেটা 1.5-এর থেকে বেশি হলে সাফিসিয়েন্ট, ঠিক আছে? তো এই দুই ধরনের স্ট্যাবিলিটি চেক। তো মানে আমার অনুরোধ থাকবে এই দুইটা জিনিস, এই অঙ্কটা বিশেষ করে বিশেষভাবে খেয়াল করে করে স্টেপ বাই স্টেপ করবেন, তাহলে আপনার রিটেনিং স্ট্রাকচার ডিজাইনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা ওই গ্র্যাভিটি রিটেনিং স্ট্রাকচার কিন্তু এখনও অনেক জায়গায় ব্যবহার হয়, ঠিক আছে? অর্থাৎ বাটালি হিল থেকে টাইগার পাস মোড় থেকে যদি আপনি পুরনো রেল স্টেশনের দিকে যাইতে থাকেন, যে রিটেনিং স্ট্রাকচারটা দেখতে পাবেন সেটা কিন্তু গ্র্যাভিটি রিটেনিং স্ট্রাকচার। ওখানে ভেতরে কোনো কংক্রিট নাই, ঠিক আছে? অনেক ক্ষেত্রে এখনও গ্র্যাভিটি রিটেনিং স্ট্রাকচার ব্যবহার হয়। আর কংক্রিট দিয়ে রড দিয়ে যে রিটেনিং স্ট্রাকচার, এটা হচ্ছে সেকেন্ড প্রবলেমটা। আমি সাজেস্ট করবো যে আপনারা প্রথম প্রবলেমটা হাতে কলমে করে সেকেন্ড প্রবলেমটা কিন্তু অনেক বড়, ঠিক আছে? না বুঝার কিছু নেই, এখানেও স্ট্যাবিলিটি চেক আছে, করার চেষ্টা করবেন, কোনো কোশ্চেন থাকলে বলবেন, ঠিক আছে? আর পরবর্তী দিনের জন্য আমি কিছু কথা বলে দিই। পরবর্তী দিনে আপনারা ইনশাল্লাহ পরবর্তী লেকচারের সময় আপনাদের একটা সিলেবাসের মধ্যে টপিক আছে স্ট্রাকচারাল রুফ অ্যান্ড স্ল্যাব সিস্টেম, মানে স্ট্রাকচারাল সিস্টেমগুলো কী কী, ঠিক আছে? বিম কলাম সিস্টেম দিয়ে যে স্ল্যাব, ফ্ল্যাট প্লেটের স্ল্যাব, ঠিক আছে, ফ্ল্যাট স্ল্যাব, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনার আর্চ রুফ ইত্যাদি বিভিন্ন টাইপের সিস্টেম সম্পর্কে আপনাদের একটা টপিক আছে। সেই টপিকটা যদি একেবারে বইয়ের প্রথম চ্যাপ্টারের দিকে আসে, নিলসনের বইয়ের প্রথম চ্যাপ্টারে আছে, কারো যদি সময় হয় সুযোগ হয় নেক্সট লেকচারের আগে ওইটা একটু দেখে নেবেন।
আর আপনাদের কোড নিয়ে একটা কথা আছে, আমি একটু ছোট্ট কাজ দিতে চাই। কাজ যাদের যাদের কাছে কোডের বই আছে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, সেটাতে মেইন চ্যাপ্টারগুলো কি কি, মেইন চ্যাপ্টারগুলো, ঠিক আছে, আমি বলতে চাইছি চ্যাপ্টার 2, সেটার আন্ডারে টপিক আছে ধরেন 2.1, 2.2, এগুলো একটু জাস্ট ওই 2.1, 2.2 আর মেইন নামটা একটু খেয়াল করবেন। অর্থাৎ একটা কোডের মধ্যে আসলে কি কি ধরনের কোড প্রভিশনস বা ল থাকে, এটা সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার জন্য। এটা আপনারা ইন্টারনেটে সার্চ দিলে অন্তত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের সূচিপত্রটা পেয়ে যাওয়ার কথা। একটু দেখবেন যে ওই সূচিপত্রে আসলে কি কি সাবজেক্টের উপরে ইঞ্জিনিয়ারদেরকে এই কোডের প্রভিশনগুলো মানতে হয়, ঠিক আছে? তো আপনারা ওভাবে করে ইনশাল্লাহ একটু নেক্সট লেকচারের জন্য একটু রেডি হবেন। বাই দিস টাইম আপনাদের 12 তারিখের মধ্যে কিন্তু হচ্ছে আপনাদের 12 তারিখের মধ্যে আপনাদের 12 তারিখের মধ্যে আপনাদের অ্যাসাইনমেন্ট জমা হবে। অ্যাসাইনমেন্ট কিন্তু একটা কম্বাইন্ড পিডিএফ ফাইল, অর্থাৎ আলাদা আলাদা পেজ 1, পেজ 2 এভাবে করে না করে আপনাদের যে পিডিএফটা হবে সেই পিডিএফটা সবগুলো পেজ কম্বাইন করে একটা ডকুমেন্ট আকারে সাবমিট করবেন গুগল ক্লাসরুমে। ঠিক আছে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।